আজকের ক্লাস হলো স্পেশাল ক্লাস কারকের ওপর। এই ক্লাসটা তোমরা প্রত্যেকে মন দিয়ে করবে। আমি তোমাদের আস্তে আস্তে বোঝাতে এগিয়ে যাব। দেখো, প্রথমেই আসছে সাধনকর্তায়। দেখো, সাধনকর্তা থেকে কিন্তু প্রশ্ন আসছে, জানতে হবে সাধনকর্তা কী। কর্তৃকারকের অধীনেই কিন্তু এই সাধনকর্তা আছে, কিন্তু আলাদাভাবে সাধনকর্তাটা সম্পর্কে আমি আজকে পড়াচ্ছি। এই কারণে যে জিনিসগুলো আলাদা করে প্রশ্ন আসছে সেইগুলো আমি একটা পাঞ্চ করে এই ক্লাসটা করেছি। সাধনকর্তা করণকারক বাক্যে কর্তা হিসেবে যখন থাকে তখন তাকে সাধনকর্তা বলে। দেখো, তোমরা এতদিন জানতে কর্ম যখন কর্তা হিসেবে থাকে, এখন জানছো করণকারক যখন কর্তা হিসেবে বাক্যে থাকছে আর কাজটা যখন কর্তা হিসেবে নিজে কাজটা সম্পন্ন করছে বা কাজটা করছে তাকে সাধনকর্তা বলছে। কেমন দেখো উদাহরণ, ঢেকি ধান ভানে। এখানে ঢেকি হচ্ছে এখানে সাধনকর্তা। কেন? ঢেকি হচ্ছে ঢেকির দ্বারা ধান ভানা হয়, ঠিক আছে? এই কথাটা না বলে হচ্ছে ঢেকি ধান ভাঙছে। তাহলে ঢেকি এখানে হলো করণকারক আর ও নিজেই কিন্তু কর্তা হয়ে বসে গেছে বাক্যে, তাই ঢেকি কাজটা করছে। ঢেকি ধান ভানে, তাই এই ঢেকি হচ্ছে সাধনকর্তা। যেমন তোমরা কর্মকর্তৃবাচ্যে জানো যে শাঁখ বাজে, ঘুড়ি ওড়ে, তোমার ঘণ্টা বাজে, এগুলো সব কিন্তু কর্মকর্তৃবাচ্য। সেক্ষেত্রে কিন্তু কর্মটা কর্তারূপে বসছে, নিজে কাজ সম্পাদন করছে। এক্ষেত্রে কিন্তু ঢেকি কিন্তু করণকারক, কারণ ঢেকির দ্বারা ধান ভাঙা হয়। এই দ্বারা অনুসর্গ যেহেতু রাখা হচ্ছে সেই জন্য ঢেকি করণকারক, আর এই করণকারকই কিন্তু কর্তারূপে কাজ করে নিজে কাজটা সম্পন্ন করছে বা সম্পাদন করছে, তাই ঢেকি সাধনকর্তা। 2 নম্বর দেখো, ছুরি পেন্সিল কাটে। ওই একই ফর্মুলা ইউজ করে ছুরিও হচ্ছে সাধনকর্তা। 3, সাইকেলটা 50 বছর ধরে আমাকে বহন করছে। দাগ দেওয়া থাকছে সাইকেলের নিচে, ঠিক আছে? তাহলে হবে সাইকেল হবে এখানে সাধনকর্তা। 4, টিপ সৌন্দর্য বৃদ্ধি করে। টিপ সৌন্দর্য বৃদ্ধি করে, এক্ষেত্রে কিন্তু টিপ হলো সাধনকর্তা। টিপ হলো সাধনকর্তা। 5, কাঁটাই কাঁটা তুলল। কাঁটাই কাঁটা তুলল, এখানে কাঁটা হচ্ছে সাধনকর্তা। কাঁটা হলো সাধনকর্তা। চলে আসছে সমধাতুজ কর্তায়। সমধাতুজ কর্তা কি? কর্তা আর ক্রিয়া যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন দেখো উদাহরণ, খেলোয়াড়রা খেলে। এখানে খেল ধাতু থেকে কর্তা আর খেলোয়াড় হলো কর্তা, খেল ধাতু থেকে উৎপন্ন, আর ক্রিয়াও হচ্ছে তোমার খেলে, খেল ধাতু থেকে উৎপন্ন, তাই খেলোয়াড়রা খেলে হলো সমধাতুজ কর্তার উদাহরণ। 2, নাচিয়েরা নাচে। নাচ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। 3, গায়করা গায়। গই ধাতু থেকে কিন্তু দুটো শব্দই উৎপন্ন। কর্তাও উৎপত্তি হয়েছে, কর্তারও গই ধাতু থেকে উৎপত্তি, আর গায় হলো ক্রিয়া যার উৎপত্তি গই ধাতু। একই ধাতু থেকে যখন উৎপন্ন হচ্ছে কর্তা আর ক্রিয়া তখন হয়ে যাচ্ছে সমধাতুজ কর্তা। চলে আসছি 4 নম্বরে, পড়ুয়ারা পড়ে। পর ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আশা করছি সাধনকর্তা আর সমধাতুজ কর্তা সম্পর্কে কারুর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আসছি সমধাতুজ কর্মে। সমধাতুজ কর্মটা কি? দেখো, সমধাতুজ শব্দটার অর্থই হচ্ছে একই ধাতু থেকে আগত বা একই ধাতু থেকে জাত বা একই ধাতু থেকে উৎপন্ন বা একই ধাতু থেকে উৎপত্তি বা একই ধাতু থেকে নিষ্পত্তি বা একই ধাতু থেকে নিষ্পন্ন, যাই বলো না কেন একই ধাতু থেকে কিন্তু আগত, তাহলে সেটাই হচ্ছে সমধাতুজ। ধাতুজ একই ধাতু থেকে জাত। কর্ম সমধাতুজ কর্ম। দেখো, কর্ম আর ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে তাকে কিন্তু বলা হবে সমধাতুজ কর্ম। উদাহরণ কি? 1, ছেলেরা বাজনা বাজাচ্ছে।
বাজনা। কি বাজাচ্ছে? বাজনা। তাহলে বাজনা কর্ম, আর ক্রিয়া কি? বাজাচ্ছে। এই দুটো পদই কিন্তু কোন ধাতু থেকে? বাজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে। 2, কি ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি, এখানে কিন্তু ঘুম ধাতু থেকে কিন্তু আসছে ঘুমিয়েছি। 3, কি খাওয়াই না খেলাম। খাওয়া, এখানে খাওয়াই হচ্ছে প্রধান। 4, ছেলেটি মেয়েটি উভয়ে সুন্দর গান গাইলো। এক্ষেত্রেও কিন্তু তোমার গান, কি গাইলো? গান। কর্ম আর ক্রিয়া এই দুটো পদ কিন্তু একই ধাতু থেকে উৎপত্তি, এই দুটো পদের একই ধাতু থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এই গেল সমধাতুজ কর্ম। আশা করছি কোথাও বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব এর ওপর আরও ক্লাস দেওয়ার, যদি তোমাদের সেরকম কিছু অসুবিধে থাকে। ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি আনবো। সমধাতুজ করণে চলে আসছি এবার। দেখো, সমধাতুজ করণ, করণ ও ক্রিয়াপদটি যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় বা উৎপত্তি হয় তখন তাকে বলা হয় বা উৎপন্ন হয় তাকে বলে সমধাতুজ করণ। করণ আর ক্রিয়াপদ একই ধাতু থেকে আসছে। দেখো কেমন, উদাহরণ 1 নম্বরে, কাটারিতে গাছটি কাটছে এক কাঠুরে। এখানে কাটারি আছে আর কাটছে আছে, তাহলে কাঠ ধাতু থেকে দুটো শব্দ কিন্তু কিসের দ্বারা কাটছে? কাটারিতে কাটছে, কাটারির দ্বারা কাটছে। কি কাটছে? গাছটি কাটছে। তাহলে কাটাটা হচ্ছে কাটছে, ওটা হলো ক্রিয়াপদ, আর কাটারিটা হলো তোমার করণকারক। তাহলে হয়ে গেল এটা কাঠ ধাতু থেকে দুটো উৎপন্ন বলে এটা হলো সমধাতুজ করণ, করণের উদাহরণ। 2, কি বাঁধনে বেঁধেছ আমায়। বাঁধনের দ্বারা বাঁধা, ঠিক আছে? কি বাঁধনে বেঁধেছ আমায়, দুটোই কিন্তু বাঁধ ধাতু থেকে উৎপন্ন হচ্ছে। হলো, চলে আসছি পরের কর্মের পরের যে অংশ, কর্মে বিপ্সা। কর্মে বিপ্সা জিনিসটা কি? দেখো, কর্মে বিপ্সা হলো কর্ম যখন বাক্যে দুবার ব্যবহৃত হচ্ছে তাকে কর্মে বিপ্সা বলা হয়। কেমন? জনে জনে ডাকা হলো। আমরা কি বললাম? জনে জনে ডাকলাম, কাতারে কাতারে মানুষ এলো। এমন করে কথা তো আমরা বলেই থাকি, এমন তো শব্দ আছে। কাতারে কাতারে, ডালে ডালে, এরকম যে কথাগুলো আমরা বলি। যেমন দেখো, এবার এই শব্দগুলোর মধ্যে কিন্তু কর্ম আছে, করণ আছে, সবগুলো আমি একত্রে বললাম। জনে জনে কিন্তু হচ্ছে তোমার কর্মে বিপ্সা। কেন? জনে জনে হলো কাকে কাকে ডাকা হয়েছে? জনে জনে ডাকা হয়েছে। তোমরা জানো কর্মকারক কেন কীভাবে হয়, কি দিয়ে প্রশ্ন করলে আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক যেহেতু হয়, তাই জনে জনে হলো কর্মে বিপ্সা। 2, কি কি দ্রব্যাদি দেওয়া হয়েছে, বা দ্রব্যাদি, এখানে দ্রব্যাদি হবে, কি কি দ্রব্যাদি দেওয়া হয়েছে। তাহলে কি কি, এখানেও হচ্ছে তোমার কর্ম, কর্মে বিপ্সা। 3, যা যা সঙ্গে নেওয়া হয়েছে। কি কি সঙ্গে নেওয়া হয়েছে? যা যা সঙ্গে নেওয়া হয়েছে, ঠিক আছে? কর্মে বিপ্সা। তাহলে আশা করছি কর্মে বিপ্সা তোমরা বুঝতে পেরেছো। কি দিয়ে আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, 1 নম্বর পয়েন্ট আইডেন্টিফাই করার কর্মে বিপ্সার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যখন দেখবে দুবার ব্যবহৃত হচ্ছে তখনই হবে কর্মে বিপ্সা। কর্মপদটা দুবার ব্যবহৃত হতে হবে, ঠিক আছে? অর্থাৎ ওটা শব্দ দ্বৈত হবে। চলে আসছি করণে বিপ্সায়। দেখো, করণে বিপ্সা কি? করণ যখন দুবার ব্যবহৃত হয়। কেমন? উদাহরণ, হাতে হাতে কাজ। হাতে হাতে কি করে কাজ করবে? হাতের দ্বারা তো কাজ করবে, তাই না? তাই হাতে হাতে এসো কাজটা করে ফেলি সকলে মিলে, এইভাবে তো কথা বলি আমরা। সেই হাতে হাতে হচ্ছে করণে বিপ্সা। 2, মেঘে মেঘে আকাশ ঢাকা। মেঘে মেঘে কিভাবে আকাশ ঢেকেছে? মেঘের দ্বারা তো আকাশটা ঢেকেছে, তাই না? মেঘে মেঘে, আবার সব মানে শব্দের কিন্তু দেখো আগুনের দ্বারা জ্বলে গেল, আগুনে আগুনে ছারখার হয়ে গেল, এমনও তো আমরা কথা বলতে পারি। কিন্তু মেঘে মেঘে কথাটাই কিন্তু বেশি প্রচলিত, যেটা প্রচলিত সেটাই কিন্তু হবে। মেঘে মেঘে আকাশ ঢাকা, মেঘে মেঘে হলো করণে বিপ্সা। 3, তারায় তারায় চারিদিক আলোকিত। এগুলো কনসেপ্ট বুঝতে হবে। তারায় চারিদিক আলোকিত সেটা আমরা কখনো বলবো না। তারায় তারায়, একটা তারা তো নয়, অনেকগুলো তারা, তাই জন্য তারায় তারায়, তাই এটা হলো করণে বিপ্সা। তারার দ্বারা চারিদিকে আলোয় আলোকিত, তাই। 4, ফুলে ফুলে ভরা। ফুলে ফুলে কেন? ফুলের দ্বারা ভরা, ফুলে ফুলে ভরা,
কিভাবে ফুলের জন্য ভরেছে, আমরা ফুলের জন্য ভরে গেছে গাছটা সেভাবে কিন্তু বলি না। ফুলের জন্য গাছটা ভরে গেছে সেটা আমাদের ভাবগত দিক থেকে বলতে পারি যে ফুলের জন্য ভরে গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি কী করে গাছটা ভরেছে সেইটা বলার জন্য আমরা গ্রামার কিন্তু ভাব দিয়ে হয় না, গ্রামার কিন্তু বাস্তব, ঠিক আছে, যেটা হলো আমরা প্রয়োগ করে থাকি, বাস্তবে প্রয়োগটাকেই বলা হয়ে থাকে। প্রায়োগিক দিকটা হচ্ছে গ্রামার, বাংলা ব্যাকরণ। প্রায়োগিক দিক হচ্ছে বাংলা, কেন অন্যান্য ব্যাকরণও, ব্যাকরণ হচ্ছে তোমার সবসময় প্রায়োগিক দিকটা হবে। দেখো ফুলের দ্বারা কিন্তু গাছটা ভরে যায়, ফুল দিয়ে কিন্তু গাছটা ভরা, সেই জন্য বলছে ফুলে ফুলে ভরা। শুধু গাছ কেন, অন্য কিছু ধরো সাজানো হয়েছে, ফুলের দ্বারা করা হয়েছে, সাজানো হয়েছে, তাহলে ফুলে ফুলে হলো করণে বিপ্সা। তাহলে আশা করছি বোঝা গেল করণে বিপ্সা। অধিকরণে বিপ্সা, দেখো অধিকরণ দুবার ব্যবহৃত হলে অধিকরণে বিপ্সা হয়। উদাহরণ, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কখন, কোথায়, কিসে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে তখন কিন্তু অধিকরণ হয়ে থাকে। আমরা জানি কোথায় 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 পাখি গাইছে, কুঞ্জে কুঞ্জে, তাহলে কুঞ্জে কুঞ্জের নিচে দাগ দিলে অধিকরণে বিপ্সা। 2, মেঘে মেঘে সোনা, এক্ষেত্রে কিন্তু আমরা বলবো না মেঘের দ্বারা সোনা, কখনো কি হয় মেঘে মেঘে যেন সোনা আছে। সোনা কেন বলবো, সূর্যের আলো যখন পড়ছে চিকচিক করছে সেই সোনালি কিরণ, তখন সেটাকে সোনা মনে হচ্ছে, তাই মেঘে মেঘে সোনা। মেঘে মেঘে সোনা অধিকরণে বিপ্সা। কোথায় সোনা, মেঘে মেঘে। 3, ডালে ডালে মুকুল, কোথায় মুকুল, ডালে ডালে, ঠিক আছে। এইভাবে আমাদের অধিকরণে বিপ্সা চিনে নিতে হবে। চলে আসছি পরে, দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা তোমাদের জানতে হবে। সম্প্রদান কারকের অপর নাম কিন্তু নিমিত্ত কারক, ঠিক আছে। যেহেতু দান কথাটা এখানে আছে সেই কারণে সম্প্রদান কারক বলা হয়ে থাকে। যেমন জনহিতে করো দান, জনহিতের জন্য দান, এই জন্য কিন্তু এটা কিন্তু নিমিত্ত কারক। নিমিত্ত কারকের অপর নাম যেহেতু দান করা হচ্ছে তাই সম্প্রদান কারক, ঠিক আছে। এবার দেখো সম্প্রদান কারক কিন্তু এখন বলা হয় না, ওটা প্রচলিত নয়, সম্প্রদান কারক কথাটা বাদ গেছে, এখন কিন্তু ব্যবহৃত হয় নিমিত্ত কারক বলেই। চলে আসছি অকারক সম্পর্কে। দেখো আশা করছি সম্প্রদান কারক তোমরা জানো, আমার তোমাদের জানানোর একটাই উদ্দেশ্য যে নিমিত্ত কারকের অপর নাম কিন্তু সম্প্রদান কারক। চলে আসছি অকারকে। অকারক যেটা দু প্রকারে বিভক্ত, যেটা কিন্তু কারকের সাথে সম্পর্ক নয়। কোনগুলো অকারক পদ, দুটো অকারক পদ আছে, এক হলো সম্বন্ধ পদ, 2 হলো সম্বোধন পদ। যেমন সম্বন্ধ পদ কি, দেখো সব সময় র বিভক্তি যুক্ত হয় এই সম্বন্ধ পদে। সম্বন্ধ যখন দেখো কোনো একটা বস্তুর সাথে যখন কিছু সম্পর্ক হচ্ছে তখন সেটাকে কিন্তু সম্বন্ধ পদ বলবো। আবার শুধু বস্তু কেন, যখন কারুর সাথে কারুর সম্পর্ক বোঝাচ্ছে সেটাও সম্বন্ধ পদই হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে উদাহরণ দিচ্ছি, সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা বা সোনার বালা যদি বলি সেক্ষেত্রে কিন্তু সোনারটা হচ্ছে তোমার সম্বন্ধ পদ, র বিভক্তি যুক্ত। 2, পালকের কলম, কিসের কলম, পালকের কলম, তাহলে হচ্ছে সম্বন্ধ পদ, র বিভক্তি যুক্ত। 3, খাগের কলম, একইভাবে নুপুরের শব্দ, একইভাবে গাড়ির ধোঁয়া। দেখো এই সোনার, পালকের, খাগের, নুপুরের, গাড়ির এগুলোর সাথে কিন্তু পরের যে পরবর্তী পদগুলো সম্পর্ক আছে। গাড়ির ধোঁয়া, গাড়ির সাথে ধোঁয়ার সম্পর্ক আছে, নুপুরের সাথে শব্দের সম্পর্ক আছে, খাগের সাথে কলমের সম্পর্ক আছে, পালকের কলমের সাথে এর সাথে কলমের সম্পর্ক, তাই পালকের কলম। সোনার সাথে বাংলা কিন্তু সম্পর্ক, সেই কারণে হচ্ছে তোমার এগুলো সম্বন্ধ পদ। চলে আসছে সম্বোধন পদ। সেক্ষেত্রে কি হয়, সম্বোধন পদ কিন্তু সব সময় শূন্য বিভক্তি যুক্ত হয়। শূন্য বিভক্তি কেন হয়, দেখো উদাহরণ দিচ্ছি, মা আমায় উপহার দিল, মা আমায় উপহার দিল, মা হচ্ছে এখানে সম্বোধন পদ, মাকে তো মা বলছি, তো মা বলে সম্বোধন করছি, সেই কারণে মা সম্বোধন পদ। এখানে আকার আছে তো শূন্য বিভক্তি, মায় কোনো বিভক্তি নেই তাই শূন্য বিভক্তি। 2, গতকাল মেজমাসি আমাদের বাড়ি এসেছিল,
মেজো মাসি বলে আমি তো সম্বোধন করছি, তাই না? মেজো মাসি বলে আমি সম্বোধন। যদি বলতাম মেজো মাসির বাড়ি যাব, তাহলে এক্ষেত্রে কিন্তু কি হতো? কী পদ হতো? সম্বন্ধ পদ হতো। কিন্তু এটা হবে যেহেতু মেজো মাসি বলেছি, সেক্ষেত্রে হবে মেজো মাসি সম্বোধন পদ। মেজো মাসি বলে সম্বোধন করছি, তাই এখানে শূন্য বিভক্তি। 3, লঙ্কাধিপতি পুত্রের মৃত্যু দেখেছিল। লঙ্কাধিপতিকে রাবণ। লঙ্কাধিপতি বলা হচ্ছে, তাকে সম্বোধন করে লঙ্কাধিপতি বলা হয়ে থাকে। লঙ্কাধিপতি বললে আমরা রাবণকেই বুঝি, সেই কারণে তিনি লঙ্কাধিপতি, তাই শূন্য বিভক্তি, সম্বোধন করা হচ্ছে। 4, সীতাপতি অযোধ্যায় ফিরেছিল। সীতাপতি অযোধ্যায় ফিরেছিল। সীতাপতি কাকে বলা হচ্ছে? রামচন্দ্রকে বলা হচ্ছে, তাকে সম্বোধন করা হয় সীতাপতি বলে। ঠিক আছে, রামচন্দ্র যদি বলতাম তাহলে কিন্তু সেটা কর্তৃকারক হয়ে যেত, যেহেতু রামচন্দ্র নাম সবসময় মনে রাখবে। সীতাপতি কিন্তু সম্বোধন করছি, সীতাপতি আপনি আসুন এরকম, বা সীতাপতি অযোধ্যায় ফিরে এসেছিলেন এই রকম। কাউকে যদি ধরো এমনি বললাম সীতাপতি, সীতাপতি তো আমরা এমনি বলি না, শ্রী রামচন্দ্রকেই বলা হয়, তাই এখানে সীতাপতি সম্বোধন পদে শূন্য বিভক্তি। চলে আসছি পরের, দেখো উদাহরণে। রে পাষণ্ড, কাউকে যখন বলা হচ্ছে, ধিক্কার দেওয়া হচ্ছে বা ভৎসনা করা হচ্ছে, তখন পাষণ্ড বলে পাষণ্ড যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এইগুলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সম্বোধন কোনগুলো আর সম্বন্ধ কোনগুলো। সম্বোধন নাম পাষণ্ড, যে তার নাম কিন্তু পাষণ্ড নয়, তাকে পাষণ্ড বলে কিন্তু ডাকা হচ্ছে, ডিরেক্ট সরাসরি কিন্তু পাষণ্ড তাকে বলছি, সম্বোধন করছি, সেই কারণে কিন্তু পাষণ্ড। আর এখানে কিন্তু শূন্য বিভক্তি হয়েছে। আর একটা তোমাদের ইনফরমেশান দেওয়ার আছে, যেটা হলো ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কিন্তু এই সম্বন্ধ আর সম্বোধন পদের কিন্তু কোনো সম্পর্ক থাকে না, সেই কারণেই কিন্তু এগুলো অকারক পদ। এগুলো কী পদ? অকারক পদ। কেন অকারক পদ? ক্রিয়াপদের সাথে এদের সরাসরি সম্পর্ক থাকে না, সেই কারণে এরা কিন্তু অকারক পদ। এটা হবে উত্তর। আশা করছি তোমাদের বুঝতে আজকের ক্লাস অসুবিধে হয়নি, ভালো লেগেছে ক্লাসটা। তোমাদের ক্লাসগুলো আশা করছি ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। এর পরের ক্লাসে থাকবে অন্য টপিক। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।